আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক, রাজশাহী রিজিওনাল সেলস এর আন্ডারে টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। 2021 সালের 23শে ডিসেম্বর বিকেল নাগাদ একটা মেইল আসে ভিআরএস নামে। এর কিছুক্ষণ পর আমার রিজিওনাল হেড রুহুল আমিন সরকার আমাকে ফোন দেয়। ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভিআরএস এর নামে একটা মেইল এসছে, আপনি মেইলটা পড়েছেন কিনা? আমি উত্তরে বললাম, ভাইয়া মেইলটা আমি দেখেছি, আমি এই মুহূর্তে একটা ডিস্ট্রিবিউশন হাউস অনবোর্ডের দায়িত্বে আছি, ব্যস্ততার কারণে আমি মেইলটা এখনো পড়তে পারিনি, তবে আমার কাজটা শেষ হওয়ার পর মেইলটা আমি পড়ব। উনি বললেন, আমি আপনার রিজিওনাল হেড হিসাবে পরামর্শ দিচ্ছি, আপনি মেইলটা পড়বেন, মেইলটা পড়ে আমাকে একটা ফিডব্যাক দেবেন। পরবর্তীতে মেইলটা পড়ার পর আমি যখন দেখতে পেলাম এখানে যে অফারটা দেওয়া হয়েছে সেটা খুবই যৎসামান্য। আমি যদি এই বয়সে ভিআরএস নিই তাহলে আমি আর্থিক, সামাজিক, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব, কারণ আমি এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত নই বা আমার কোনো অপরচুনিটি এখনো তৈরি হয়নি। আমি গ্রামীণ ফোনের জন্য নিবেদিত প্রাণ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কারণ আমি আমার পারফরমেন্স নিয়ে কখনই কোনো বসের কাছ থেকে আমি রেড ওয়ার্নিং পাইনি। সো ওনাকে আমি ফোন দিয়ে জানালাম, ভাইয়া মেইলটা আমি পড়েছি, আমি দুঃখিত, এই মুহূর্তে আমি ভিআরএসটা নিতে পারবো না। তখন উনি কিছু বললেন না। ঠিক 2 দিন পর উনি আমাকে আবার ফোন দিলেন সন্ধ্যা 7টা নাগাদ। ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি বললাম, ভাইয়া আমি আমার পরিবার, আমার কাছের মানুষদের সাথে আমি পরামর্শ করেছি, সব কিছু মিলে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, আমি দুঃখিত, এই মুহূর্তে আমি ভিআরএস নিতে পারবো না। উনি ওনার টোনালিটি পুরো চেঞ্জ করে ফেললেন, চেঞ্জ করে বললেন, আপনি যদি 30 তারিখের মধ্যে ভিআরএস এর জন্য রিকোয়েস্ট না করেন তাহলে 1 তারিখ থেকে আমি আপনাকে দেখে নিব। তার এই কথাটা শুনে আমি খুব মর্মাহত হলাম। তার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তাহলে উনি কেন এ ধরনের কথা আমাকে শোনালেন? আমি তৎক্ষণাৎ তার যে ড্রাইভারটা ছিল তার সাথে আমার সখ্যতা ছিল, তাকে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ব্যাপারটা কি, কেন উনি আমার সাথে এভাবে কথাটা বলছে, আপনি কি বিষয়টা কিছু জানেন? উনি বললেন, ভাইয়া রিজিওনাল হেড যখন আপনাকে ফোন দেয় তখন তার পাশে ছিল তৎকালীন সিবিএইচ আশফাক হোসেন চৌধুরী। ওনার পাশে বসেই আপনার রিজিওনাল হেড আপনাকে ফোন করে থ্রেটটা করলো, আমি দেখেছি এবং আমারও কষ্ট লেগেছে। কিন্তু সত্য ঘটনা হলো, শুধু আপনাকে নয়, উনি রাজশাহী রিজনের প্রতিটি টেরিটরি ম্যানেজার এবং সিনিয়র টেরিটরি ম্যানেজারদের ফোন দিচ্ছেন এবং একই সুরে কথা বলছেন। সব শুনে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যদি ভিআরএসটা না নেন 1 তারিখ থেকে আপনাদের অবস্থা হয়তো খুব করুণ হবে, অর্থাৎ আপনাদের জোর করে অবসরে যেতে বাধ্য করবে। সেক্ষেত্রে আপনি হয়তো অনেক আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিষয়টা কতটাই হৃদয় বিদারক। আমি অস্ত্র বিসর্জন দিলাম। আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, এটা আমার জীবনের বিষয়, আমার ক্যারিয়ারের বিষয়। আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রিধারী অর্জনকারী একটা ব্যক্তি। 40 ঊর্ধ্ব বয়সে বাংলাদেশে তো অবাধ চাকরির সুযোগ সুবিধা নেই, আমি কি করব পরবর্তীতে? আমি ভিআরএস তো তখনই নিব যখন আমার একটা বেস্ট অপরচুনিটি তৈরি হবে বা অন্য কোথাও আমার সুযোগ সৃষ্টি হবে, বা আমার পারফরমেন্স যখন আমি দেখতে পাবো কোম্পানি কোনো কাজে লাগছে না, তখন আমি সিদ্ধান্ত নিব। কিন্তু দুঃখের বিষয়, এরপর আমি আমার এরিয়া ম্যানেজারকে ফোন দিয়ে বিষয়টা জানালাম। উনি বললেন, ভাইয়া সব দিকে একই ঘটনা ঘটছে, তো দুঃখিত, আমি আপনাকে সেভ করতে পারছি না, কারণ সব জায়গায় জোরপূর্বক ভিআরএস নিতে বাধ্য করা হচ্ছে। আমি চোখের পানি বিসর্জন দিয়ে
সবকিছুর মায়া ত্যাগ করে মনে হলো আমি খুবই অসহায়। তাদের চাপে পড়ে বাধ্য হয়ে আমি ভিআরএস এর জন্য রিকোয়েস্ট পাঠালাম। পরবর্তীতে আমি আর মেনে নিতে পারছিলাম না, কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার সাথে অন্যায় অবিচার করা হলো। আমি ডাকযোগে, রেজিস্টার্ড ডাকযোগে তৎকালীন সিইও এস.এ. রাজমান বরাবর আমি একটি চিঠি পাঠালাম যে কি কারণে আমাকে জোর করে ভিআরএস নিতে বাধ্য করা হলো। কিন্তু দুঃখের বিষয়, উনি চিঠিটা রিসিভ করেছেন কিন্তু কোনো সদুত্তর উনি আমাকে প্রদান করেন নাই। আমি জাতির কাছে এবং বর্তমান প্রধান উপদেষ্টার কাছে এর বিচার চাই। আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, আপনি গ্রামীণ ফোনে একটা প্রশাসক নিয়োগ করুন, তদন্ত করুন। আপনি দেখুন 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত গ্রামীণ ফোনের একনিষ্ঠ কর্মঠ এবং সৎ কর্মকর্তাদের সাথে কি ধরনের আচরণ করা হয়েছে। যদি তদন্তে বেরিয়ে আসে অন্যায় অবিচার করা হয়েছে, দেশের আইনে প্রচলিত বিধান অনুযায়ী তাদেরকে আপনি শাস্তির আওতায় আনুন এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করুন। আমি বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। আমি আশা করব এদেশ আপনার দেশ, আমার দেশ, পরবর্তী প্রজন্মর দেশ। এই দেশে যেন কোনো অন্যায় অবিচার না হয়। 40 বছর বয়সকে যেন একটা শিক্ষিত পঙ্গু করে রাখা না